নট অনলি এটা ডাইনামিক, নন ডাইনামিক্যাল বা ডাইনামিক্যালের মধ্যে, যেমন আমি একটা কোর্স পড়াচ্ছি মাস্টার্স সিএফডি, কম্পিটিশনাল ফ্লুইড ডাইনামিক্স, এবং আমার সাথে কিছু স্টুডেন্ট এটার উপর কাজ করতেছে। এখানে যেমন মনে করো একটা বরফকে বা একটা আইস কিউবকে তুমি যদি বাইরে বের করে রাখো, এটা থেকে কন্টিনিউয়াস কি হইতে থাকে, তাপ হারাইতে থাকে। এই তাপ বাইরে থেকে সে গ্রহণ করতে থাকে। বা কোন একটা গরম বস্তু বাইরে এনে রাখছো, এটা কিছুক্ষণ পরে ঠান্ডা হয়ে যাচ্ছে, তার মানে সে প্রতিনিয়ত প্রকৃতিকে অ্যাটমসফিয়ারে হিট মানে ট্রান্সফার করতেছে। তো এই যে কন্টিনিউয়াস যে একটা মুভমেন্টের মধ্যে কোন প্রসেসে এটা এগোবে, এটাও কিন্তু ডাইনামিক্যাল অ্যানালিসিস এর একটা পড়ার বিষয়। তো তোমরা যারা একটু মানে রিসার্চ করতে চাও, এটার উপর আপাতত ইন্টারনালি পড়াশোনা করতে পারো ডাইনামিক্যাল অ্যানালিসিস এর উপর। এবং ভেরিয়েন্স এর বিষয় এটা তোমরা নিজেরাও একটা পারবা, আমি জাস্ট একটা দেখাই দিই। যেমন আমাদের এখানে ডেল ডেল এক্স প্রাইম কে আমরা যদি এক্স এই এক্স এর রেসপেক্টে এবং টি এর রেসপেক্টে পার্শিয়ালি এটাকে ডেরিভেটিভটাকে রিপ্রেজেন্ট করি, তাহলে আমরা এখানে ইনভার্স লরেন্স ট্রান্সফরমেশনটা কনসিডার হবে। কারণ আমরা এস থেকে এস প্রাইমে মানে ইনভার্স লরেন্সটা আমরা কখন করতাম, যখন একটা রেফারেন্স ফ্রেমকে আরেকটা রেফারেন্স ফ্রেমের রেসপেক্টে কম্পেয়ার করতাম, যদি দেখতাম যে তারা সেম, then we can say that the system is an invariant form for all the cases or all the reference frame. তাহলে এখন আমরা যদি লরেন্স ট্রান্সফরমেশনটা কনসিডার করি, এখানে গামা মানে হচ্ছে √1/√1 - x²। গামা মানে হচ্ছে 1/, এই যেটা v²/c², যেটা এটাকে আমরা গামা ধরছি, যাতে এই যে বারবার এই জিনিসটা লিখে আসলে টাইম নষ্ট না করে। আচ্ছা, এখন আমাকে একটু বলো তো, আমরা কেন এখানে লরেন্স ট্রান্সফরমেশন নিলাম, তারপরে বলবা কেন ইনভার্স নিলাম। আমরা তো গ্যালিলিয়ান ট্রান্সফরমেশন নেওয়ার কথা। তাহলে আমরা এই ক্লাসিক্যাল মেকানিক্স যেহেতু পড়তেছি, আমাদের তো গ্যালিলিয়ান ট্রান্সফরমেশন নেওয়ার কথা ছিল। তাহলে এখানে আমরা লরেন্স ট্রান্সফরমেশন কেন নিলাম? বলো, আমার কথা বুঝো নাই মনে হয়। হ্যালো, কথা বুঝো নাই আমার। আফরিন জামান, বুঝতে পারছো? আমি একজন একজন করে এটা এটা বলো, এটা কেন এখানে লরেন্স ট্রান্সফরমেশন নিলাম? পারবে না? না স্যার। এমডি তহিদুল, আইডি 70। তোমরা তাহলে এতক্ষণ যা বলে যে কিছুই বুঝো নাই। মঞ্জুর আহমেদ, জি স্যার। স্যার এখানে কোঅর্ডিনেট বরাবর ট্রান্সফরমেশন এর জন্য লরেন্স ট্রান্সফরমেশনটা কেন নিলাম? স্যার কোঅর্ডিনেট সেন্স এর জন্য আমরা গ্যালিলিয়ান কেন নেই নাই সেটা বলো একটু। স্যার ক্লিয়ারলি বলতে পারবো না, কারণ বুঝি নাই। স্যার নন ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেম না? হ্যাঁ, নন ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেম সেজন্য না? না ওরকম আমি এইটা জানতে চাচ্ছি শুধু লরেন্স ট্রান্সফরমেশনটা কেন নিচ্ছি, গ্যালিলিয়ান না নি। আমি তো ক্লাসিক্যাল আমাদের গ্যালিলিয়ান নেওয়ার কথা। স্যার ভেলোসিটিটা স্যার মানে নোটেবল আর কি স্যার, ওই লাইট ভেলোসিটির কাছাকাছি বা এরকম। স্যার
ইনভেরিয়েন্স সিস্টেম দেখে? বুঝে নেই কি বলছো? বললাম স্যার ইনভেরিয়েন্স দেখে সিস্টেমটা। ইনভেরিয়েন্স না, খেয়াল করো, আমরা যে ডিএলএমবার্সিয়ান অপারেটরটা নিব, এটার মধ্যে তো আমরা নিজেরাই ভেলোসিটি অফ লাইটের কোঅর্ডিনেটটাকে কনসিডার করে নিচ্ছি, এই যে তাহলে আমাদের টাইমের কোঅর্ডিনেটে আমার কি ভেলোসিটি অফ লাইট ইনক্লুডেড না? তাহলে ওই যে বলছিলাম মনে আছে, যখনই আমরা কোনো ভেলোসিটি অফ লাইট কোঅর্ডিনেট সিস্টেমে যাব, তখন আমরা ক্লাসিক্যাল মেকানিক্স এর অরিজিনাল ফর্মে যেতে পারবো না। তাহলে গ্যালিলিয়ান যেটা আছে, এটা তো আমাদের লাইট ভেলোসিটিকে, ভেলোসিটি অফ লাইট কে কি করে না, কনসিডার করে না। তাহলে যখন তোমার ভেলোসিটি অফ লাইটের সাপেক্ষে কনসিডার করবা, তখন তো তোমাকে অবশ্যই লরেন্স ট্রান্সফরমেশন নিতে হবে, কারণ লরেন্স ট্রান্সফরমেশনটাই একমাত্র যেখানে ভেলোসিটি অফ লাইটের কনসেপ্ট এটাকে কনসিডার করা হয়। তাহলে এখানে গ্যালিলিয়ান ট্রান্সফরমেশনটা এখানে ফেল করবে, তাহলে এটা নট অ্যাকসেপ্টেবল। বুঝা গেছে? আচ্ছা, এবার বলো ইনভার্স কেন নিলাম? তোমরা এতক্ষণ অনেকে প্রশ্ন বলছো, ওইখানে কিন্তু এই উত্তরটা আসছে। ইনভার্সটা কেন নিলাম? বলো। এখানে 43 জন মানুষ আছে, 43 জন মানুষ যদি নিজেরা ক্লাসের মতো করে কোঅপারেট করে, এটা কতটুকু কথা বলার তো সুযোগ পাবো না। তোমরা আসলে কি বলবো, আমার এই জিনিসটা একদম বিরক্ত লাগে, যেটা সবাই মিউট করে ক্লাসে কোনো রকমে জয়েন করে তাই সারার জন্য। এরকম হলে প্লিজ ক্লাসে জয়েন করার দরকার নেই। আমার দুইজন যদি রেসপন্স করে, আমি দুইজন নিয়ে ক্লাস করতে বলে না। আচ্ছা দেখো, না পারলে বলবো যে না স্যার বুঝতেছি না বা পারতেছি না বা কেমনে হয়, একটা আন্দাজে হলেও বলো না, ভুল হোক না। তোমরা কি শাই ফিল করো নাকি? না স্যার, এখানে আসলে আনসারটা কেউ জানে না, এজন্য রেসপন্স বলো করতেছি না, না। তুমি একটা অ্যানালাইসিস করো, এটা তুমি যদি চিন্তা না করো, তোমার কেমনে থিঙ্কিং পাওয়ারটা কেমনে পারবে? আমি তো না হয় বলেই দিব, তোমার ভুল হোক না, তুমি একটা আইডিয়া করো না যে হ্যাঁ এই কারণে আমার ইনভার্সটা আসবে। তুমি এখানে না হয় আমাকে বলতে পারতেছো বা বলতে পারো ভুল হবে, সমস্যা নাই, কিন্তু তুমি যখন তোমার স্টুডেন্টকে বুঝাইতে যাবা, তোমাকে এটা বুঝাইতে হবে না? স্যার এটা কি আপনার ডিএলএমবার্সিয়ানকে ইনভ্যারিয়েন্স যে আমরা প্রুভ করবো এটার জন্য মেবি? ইনডাইরেক্টলি এটাই, ইনডাইরেক্টলি এটা, কিন্তু ডিরেক্টলি আর একটু ক্লিয়ার, কাছাকাছি গেছো বলো। ডিরেক্টলি আর যেতে পারতেছি না, এতটুকু মানে অনুমান করছি আর কি স্যার। আচ্ছা ঠিক আছে, অনেক অনেক ধন্যবাদ। বাকিরা? আর কেউ না? একটা জিনিস খেয়াল করো, আমরা তো ইনভেরিয়েন্স চিন্তা করতেছি তাই না? ইনভেরিয়েন্সটা আমরা চিন্তা করতেছি কিন্তু দুইটা রেফারেন্স ফ্রেমের সাপেক্ষে। তাহলে দুইটা রেফারেন্স ফ্রেমের সাপেক্ষে যখন আমরা কনসিডার করব, তখন এটা কি বলতেছে, ডাইনামিক সিস্টেম, তাই না? এই যে বলছি না, এস প্রাইম ইজ মুভিং উইথ দ্য কনস্ট্যান্ট ভেলোসিটি পি, তাহলে আমাদের এটা স্টিল স্ট্যাটিক। তাহলে ওর সাপেক্ষে যখন আমরা ওর ডাইনামিক সিস্টেমটা অ্যানালাইসিস করব, তাহলে অবশ্যই ওকে রিপ্রেজেন্ট করতে হবে কার সাপেক্ষে, ওর সাপেক্ষে। তাহলে অবশ্যই আমাকে ইনভার্সটা দিয়ে কনসিডার করতে হবে। তুমি যদি বলো যে আমরা ডাইনামিকের সাপেক্ষে স্ট্যাটিকটাকে অবজারভেশন করব, তখন তুমি কি লিখবা, এক্স প্রাইম ইকুয়ালস টু এক্স এর রেসপেক্টে প্রেজেন্ট করবা। তাহলে মানে আমরা কি জানি, এক্স প্রাইম ইকুয়ালস টু যেটা লিখবো, তখন এটা আমাদের লরেন্স ট্রান্সফরমেশনের মাধ্যমে প্রেজেন্ট করতে হয়। তো যখন আমরা ডাইনামিক্যাল সিস্টেম দিয়ে স্ট্যাটিক একটা প্রেজেন্ট করব, তখন এটা কি ইনভার্স লরেন্স ট্রান্সফরমেশন না? এখন ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, জি স্যার। তাহলে এখন আমরা কি করব, ডেল এক্স প্রাইমটা বের করব। কেন এটা বের করব? কারণ এখানে আমার এটার ভ্যালু লাগবে, এই যেটার। তাহলে এটাকে আমরা এক্স প্রাইমের রেসপেক্টে ডেরিভেটিভ করব,
তারপর টি প্রাইমের রেসপেক্টে ডেরিভেটিভ করব, তারপর ডেল টি কে টি প্রাইম এবং ডেল টি কে এক্স প্রাইমের রেসপেক্টে ডেরিভেটিভ করে আমরা তাহলে আমরা ডেল এক্স প্রাইম ডেল এক্স প্রাইম মানে কত, গামা অফ ডেল এক্স, তারপর হচ্ছে গামা বি, এটা লিখলাম। তাহলে এখান থেকে আমরা যদি সেকেন্ড ডেরিভেটিভ করি, সেকেন্ড ডেরিভেটিভ কেন করব কে বলতে পারবা? ভেলোসিটি ডেলাম্বার্ট অপারেশন। রাইট, আমাদের ডিএলএমবার্টস এর অপারেটর এখানে কি ছিল? নাপলা স্কোয়ার মাইনাস সি স্কোয়ার বাই এটা সামথিং। তাহলে নাপলা স্কোয়ারের ভিতরে আমার কি ডেল স্কোয়ার ডেল এক্স স্কোয়ার ছিল না? হ্যাঁ, জি স্যার, জি এখন আমার কথা স্যার। হচ্ছে আমার ডেল স্কোয়ার ডেল এক্স স্কোয়ার ছিল, তাহলে আমি এইটা না বের করে আমরা ডেল স্কোয়ার ডেল এক্স প্রাইম স্কোয়ার কেন বের করলাম বলো? এইটা কেন বের করলাম? এই যেটা বলো। স্যার লরেন্স ট্রান্সফরমেশনে হচ্ছে শুধু এক্স অ্যাক্সিস বরাবর ভেলোসিটি আছে, এজন্য। আমি বলতেছি হ্যাঁ ঠিক আছে, এক্স অ্যাক্সিস এর জন্য আমরা যাওয়াতে এটা পাইছি, ওয়াই অ্যাক্সিস এবং জেড অ্যাক্সিস এর না যাওয়াতে এটা পাইছি। আমি জানতে চাচ্ছি এই প্রাইমের স্কোয়ার গুলা কেন বের করলাম, এক্স প্রাইম স্কোয়ার এটা কেন বের করলাম? স্যার ডাইনামিক সেজন্য ডাইনামিকেরটা বের করবো আমরা। রাইট, আমরা কম্পারিজন করব কার সাপেক্ষে? ডিএলএমবার্টস এর অপারেটর উইথ রেসপেক্ট টু এটা হচ্ছে এস প্রাইম এস রেফারেন্স ফ্রেম। এটা যেহেতু ইনভেরিয়েন্ট আমরা দেখাতে চাচ্ছি যে কি বলে ডিএলএমবার্টস এর অপারেটর প্রাইম স্কোয়ার, এটা হচ্ছে এস প্রাইমের রেসপেক্টে দে রিপ্রেজেন্টস সেম এন্ড দে আর রিমেইন ইনভেরিয়েন্স। তাহলে এইটা যেহেতু আমার ডেল ডেল এক্স এর রেসপেক্টে আছে, এটা তাহলে ডেল ডেল এক্স প্রাইমের রেসপেক্টে, তাহলে আমাদের ডেল স্কোয়ার ডেল এক্স স্কোয়ার যেটা আছে এটাকে আমরা দেখাবো ডেল ডেল এক্স প্রাইমের রেসপেক্টেও তারা দে আর রিপ্রেজেন্টস দ্য সেম টার্মস। এই জন্য আমরা এটার টার্মসটা যেহেতু বের করবো, এই যে এটা ওটা ডিএলএমবার্টস অপারেটর উইথ রেসপেক্ট টু এস প্রাইম, তাহলে ওইখানে আমার ডেল ডেল এক্স প্রাইম আছে, ডেল ডেল ওয়াই প্রাইম আছে, ডেল ডেল টি প্রাইম আছে, ডেল ডেল জেড প্রাইম আছে। এই জন্য আমরা এগুলো বের করে নিলাম উইথ রেসপেক্ট টু এক্স ওয়াই জেড। এই যে বুঝা গেছে? তাহলে এখন আমরা যে দেখো ডেল প্রাইম এক্স ডেল প্রাইম স্কোয়ার নাপলা এটা কত, তাহলে এটা না আমরা নাপলাস ডিএলএমবার্টস এর অপারেটর স্কোয়ার কে আমরা যদি প্রাইম ছাড়াটাকে যদি এক্স ওয়াই জেড দ্বারা ডিফাইন করতে পারি, তাহলে প্রাইমটাকে কি আমরা এইভাবে রিপ্রেজেন্ট করতে পারবো না? এখানে একটা ভুল আছে, টি প্রাইম হবে, এটা টি প্রাইম হবে। তাহলে এই মানটা যখন আমরা বসাই দিলাম আর এই মানটা যখন বসাই দিলাম, তখন আমরা কাটাকাটি করে ফাইনালি কি পাচ্ছি? এটা পাচ্ছি না? তার মানে দেখো এটা কি পাচ্ছি আমরা, ডিএলএমবার্টস এর অপারেটরটাই পাচ্ছি। তার মানে কি এটা দে আর রিমেইন ইনভেরিয়েন্ট। আশা করি পারবা। জি স্যার। সবাই ওকে। আচ্ছা, ম্যাক্সওয়েলস ফিল্ড ইকুয়েশনটা একটু দেখো। এই চারটা ইকুয়েশন চেনা চেনা লাগে? চেনা চেনা লাগতেছে, কোথায় যেন দেখছিলাম মনে হয়। ইলেকট্রোম্যাগনেটিক থিওরি ইএমটি কোর্সে যদি পড়ে থাকা আছে, এটা না থাকলেও তোমরা তোমার মাস্টার্সে পড়বা। এই চারটা ইকুয়েশন কিন্তু বিখ্যাত ইকুয়েশন, ম্যাক্সওয়েলস এর চারটা ফিল্ড ইকুয়েশন। এই চারটা ইকুয়েশন ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমাদের রিটেন পরীক্ষায়ও এটা রিলেটেড কিছু প্রশ্ন আসবে, ইভেন ভাইবা বোর্ডেও কিন্তু তোমাকে এটা জিজ্ঞেস করবে যে এগুলো ম্যাক্সওয়েলস কি ফিল্ড ড্রাইভ ইকুয়েশন। দিবে? হ্যাঁ, এগুলো কি প্রুফ করে দেখাতে হবে যে ম্যাক্সওয়েলের চারটা ইকুয়েশন ড্রাইভ করে দিতে হবে বা সামথিং আমরা লাইক এখানে দ্যাট? সামনে দেখে না কি আছে ওইভাবে দেখবো আর কি। আচ্ছা, প্রুফ বলতে ভাইভাতে তো তোমাকে আর প্রুফ বলবে না, তোমাকে বলবে ম্যাক্সওয়েলস ফিল্ড ইকুয়েশনটা পড়ছো, বলবা জি স্যার পড়ছি, ফর ইলেকট্রোম্যাগনেটিক ইন ভ্যাকুয়াম অর এমটি স্পেস ইন ইভেন। এই কেসের জন্য আমরা ম্যাক্সওয়েলস ফিল্ড ইকুয়েশনটা পড়েছি, তখন তোমাকে বলবে আচ্ছা ফিল্ড ইকুয়েশনটা লিখো। অনেক ক্ষেত্রে তুমি যদি এই চারটা ইকুয়েশন লিখে বোর্ডে দিতে পারো, সাধারণত অনেক ক্ষেত্রে আর বেশি কিছু জিজ্ঞেস করে না।
হয়তোবা জিজ্ঞেস করবে এ বিটা কি, ইটা কি, রোটা কি, এগুলা কি জিজ্ঞেস করলেই তো এইটুকু পারলে পরে অনেকেই মানে এক্সপার্টরা বিশেষ করে স্যাটিসফাই হয়ে যায়, তো যে ছেড়েও দেয়। ইভেন তুমি যখন অনেক ইউনিভার্সিটিতে টিচার হিসেবে ভাইবা টাইবা দিতে যাবা, তখন তোমাকে কিন্তু এই ম্যাক্সওয়েল ফিল্ড ইকুয়েশনটা রিটেন পরীক্ষায় অনেক সময় দেয় এবং ভাইবা বোর্ডে। আমি একটা চুয়েটে কি বলে ভাইবা দিতে গেছিলাম একদম প্রথমবার। আমি এখানে 3 বার ভাইবা দিছিলাম। তো এখানে দেখলাম যে আমার প্রথমবারই আমাকে বলছিল, মুসলুদ্দিন স্যার ছিল। তোমরা মুসলুদ্দিন স্যারকে পাইছো? না স্যার। আচ্ছা, তো এখানে কিন্তু এক্সপার্ট একজন ছিল, উনি বলতেছে ম্যাক্সওয়েলস ফিল্ড ইকুয়েশনটা বলো। তো যাই হোক, আমি প্রথম 2টা বা 3টা মনে হয় মুখস্থ আমি বলতে পারছিলাম, 4 নম্বরটা ভুলে গেছিলাম। তো যাই হোক, এটা কিন্তু ওরা কিন্তু একটা মানে না পারাতে হয়তো একটু আমার কাছে মনে হয়েছে নেগেটিভলি নিছে। কারণ হচ্ছে এই ম্যাক্সওয়েলস যেমন আইনস্টাইনের একটা বিখ্যাত ইকুয়েশন যেমন ইকুয়ালস টু এমসি স্কয়ার বা এটা যেমন একটা বিখ্যাত ইকুয়েশন, যে এটা কিন্তু একটা ফিজিক্স এর একটা টার্নিং পয়েন্ট একটা ইকুয়েশন, তাই না? ইকুয়ালস টু এমসি স্কয়ার। ঠিক সেম ম্যাথমেটিক্স বা ফিজিক্স এর একটা টার্নিং পয়েন্ট, বা তোমরা বিভিন্ন নেটেও দেখতে পারো বা অনেক সময় খেয়াল করতে পারো, 10টা ইকুয়েশন আছে যেটা আমাদের ম্যাথমেটিক্স কে বা ফিজিক্স কে খুব রিচ করেছে। তার মধ্যে এই ম্যাক্সওয়েলস ফিল্ড ইকুয়েশনটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। যেমন তোমরা যদি কেউ পড়াশোনা করো কোয়ান্টাম ফিল্ড থিওরি, কোয়ান্টাম ফিল্ড থিওরিও কিন্তু এটা ইম্পর্টেন্ট একটা কোর্স। আমাদের এখানে মনে হয় পড়ানো হয় ক্লাসিক্যাল ফিল্ড থিওরি মনে হয়। কোয়ান্টাম ফিল্ড থিওরি যদি পড়তে যাও, তোমাকে ওটা শুরুই হবে ম্যাক্সওয়েল ফিল্ড ইকুয়েশন দিয়ে। বুঝতে পারছো? আচ্ছা, জি স্যার। ম্যাক্সওয়েল ফিল্ড ইকুয়েশনটা কি? এটা ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডের ক্ষেত্রে। এখানে ইলেকট্রোম্যাগনেটিক কথার মধ্যে 2টা জিনিস দেখো কি কি আছে, একটা হচ্ছে ইলেকট্রিসিটি আর একটা হচ্ছে ম্যাগনেটিজম। তাহলে এখানে আমাদের কি কি থাকবে? একটা হচ্ছে ই মানে ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ, আর একটা বি হচ্ছে ম্যাগনেটিক ইন্ডাকশন। ক্লিয়ার? তাহলে এই ই কে আমরা একবার ডাইভারজেন্সের রেসপেক্টে ডিফাইন করব, আর একটা কার্ল করব, একটা 2টা প্রেজেন্ট হবে। আবার ম্যাগনেটিক ইন্ডাকশনকে আমরা ডাইভারজেন্স করব, কার্ল করব। তাহলে তাদের জন্য 2টা ইকুয়েশন পাবো। এই হলো টোটাল 4টা। মনে রাখতে পারবা? এখানে যে হচ্ছে কারেন্ট ডেনসিটি, তুমি যদি এটা আইও ধরতে পারো, যে ধরতে পারো অথবা কে ধরতে পারো, ইট ডিপেন্ডস অন দ্য ডিরেকশন অফ দ্য ম্যাগনেটিক ইন্ডাকশন। বুঝাতে পারছি? তাহলে এখানে ডাইভারজেন্স অফ ই মানে ইলেকট্রিক ফিল্ড কে যদি আমরা ডাইভারজেন্স করি, তাহলে রো বাই এপসাইলন নট পাবো। এপসাইলন নট কে আমরা বলবো পারমিটিভিটি, আর মিউ নটটাকে বলবো আমরা পারমিটিবিলিটি। ঠিক আছে? ওই যে আমরা প্রবেশ্যতা আর একটা হচ্ছে ভেদন যোগ্যতা, বাংলায় যেটাকে বলা হয়। বুঝছো না? জি স্যার, পড়ছি। আচ্ছা, তাহলে এখানে আমরা এটা physics এ ডাইভারজেন্স পড়ছি। অফ ইলেকট্রিক ফিল্ড কে যখন ডাইভারজেন্স করবো আমরা রো বাই তার পারমিটিভিটি পাবো। আর ডাইভারজেন্স অফ বি আমরা যদি ম্যাগনেটিক ইন্ডাকশনের ডাইভারজেন্স নিই, এটা 0 পাবো। তার মানে কি এটা দ্বারা কি বোঝায়, কি বলতে পারবা? ভেক্টরের একটা প্রপার্টিজ আছে, বলো। ভেক্টর পড়ছো না? কোন একটা ভেক্টরের ডাইভারজেন্সের মান যদি 0 হয়, তখন সলিনয়েড এটাকে সলিনয়েড very good, সলিনয়েডাল। সলিনয়েডাল বি। আচ্ছা, এইটা তো জিজ্ঞেস করলাম, পার্টস অফ ভেরি গুড। কিন্তু এখন যেটা জিজ্ঞেস করলাম সেটা হচ্ছে দুধপাত জিনিস। এটা হচ্ছে তুমি হচ্ছে জাস্ট কন্ডিশনটা জানো, হ্যাঁ, ডাইভারজেন্স অফ বি ইকুয়ালস টু 0 হলে আমার এটা কি হচ্ছে? সলিনয়েডাল। ডাইভারজেন্স এর অফ বি এর মান, এটার ফিজিক্যাল সিগনিফিকেন্সটা কে বলতে পারবো বলো তো দেখি? স্যার ফিল্ডটা স্যার এক্সপ্যান্ড হচ্ছে না, এই টাইপের না স্যার, এক্সপ্যান্ড হচ্ছে না, ভেক্টর ফিল্ডটা এক্সপ্যান্ড করতেছে না। ভেরি গুড। আর কিছু? হ্যাঁ স্যার, ধনাত্মক হলে স্যার এক্সপ্যান্ড হবে, আর স্যার ঋণাত্মক হলে সংকুচিত হবে। ভেরি গুড। এটাই তার মানে
আমার কোন একটা সোর্স থেকে আমাদের কোন একটা বডি যদি এভাবে ডাইভার্সে বেড়ে যায়, তখন আমরা এইটার প্রসেসটাকে বলবো ডাইভার্জেন্স। ঠিক আছে, এটা যদি ধনাত্মক প্রক্রিয়া হয় তখন এটা, আর যদি ঋণাত্মক প্রক্রিয়া হয় তখন এটা হচ্ছে আমাদের সোর্স ইয়ে থেকে, অ্যাটমসফিয়ার থেকে এটা একটা সোর্সের মধ্যে আসবে। তো ডাইভারজেন্স অফ বি মানে 0, যেহেতু তার মানে এখানে ডাইভারজেন্স নাই, ডাইভার্জ হচ্ছে না। ঠিক আছে, তার মানে এটা একটা পার্টিকুলার পয়েন্টে ফিক্স থাকবে। এগুলা কিন্তু তোমাদের ভাইভা বোর্ডে জিজ্ঞেস করতে পারে, যে কোনো ভাইভা বোর্ডে, ইভেন বিসিএস এর ভাইভা বোর্ডেও তোমাকে কিন্তু জিজ্ঞেস করতে পারে। কার্ল অফ ই মানে এটা, এটার অর্থটা আমাকে বুঝাও তো, ভেক্টরের ভাষায় বলবা। দেখো আমি কিন্তু বেসিক জিনিসগুলোতে সময় বেশি নিচ্ছি, আমি কিন্তু চ্যাপ্টারের আজকে শেষ করব। আমি এরপরে যাব, এরপরে বলবো শুধু এটা এটা দেখবা, এটা এটা দেখবা। এইগুলো আমি বুঝাইতে একটু সময় বেশি নিচ্ছি, কারণ এইগুলোর কনসেপ্ট যদি তুমি মাথায় ক্লিয়ার রাখতে পারো, ওইগুলো তুমি জাস্ট ক্যালকুলেশন, এখানে কোনো কাজ নেই। আমাকে বলো এটার মানে এটা, তার মানে এটা কি? আগে বলো কার্ল অফ এর ফিজিক্যাল সিগনিফিকেন্স কি? স্যার ই এর রোটেশন, ই এর ফিল্ডের রোটেশন। ভেরি গুড, রোটেশন। কার্ল মানে আমরা বুঝি রোটেশন। তাহলে এইটার মানে যখন মাইনাস ডেল বিটা ডেল বি বাই ডেল টি আসছে, এটার অর্থটা কি দাঁড়াচ্ছে? স্যার চেঞ্জ অফ ম্যাগনেটিক ফিল্ড না স্যার? হ্যাঁ হচ্ছে তো, বলো। স্যার চেঞ্জ অফ ম্যাগনেটিক ফিল্ড উইথ রিগার্ডস টু টাইম। স্যার নেগেটিভ দিছে। স্যার এটা স্যার কি একসাথে ইলেকট্রিক ফিল্ডের সাথে ম্যাগনেটিক ফিল্ডের মানে একটা রিলেশন না স্যার সরাসরি? হ্যাঁ রাইট, এটা আছে। আর এটা ফিজিক্যাল মিনিংস হচ্ছে বি এর রেট অফ চেঞ্জ উইথ রেসপেক্ট টু টাইম। ঠিক আছে, এইটা তো হবে তোমার ক্লকওয়াইজ রোটেশন, যেহেতু কি নেগেটিভ, তাই না? নেগেটিভ যেহেতু, এটা ক্লকওয়াইজ রোটেশন হবে। এবং এই রোটেশনটা কার? দ্য রেট অফ চেঞ্জ অফ ম্যাগনেটিক ইন্ডাকশন। এটাকে আমি ক্লকওয়াইজ যখন রোটেশন কনসিডার করব, তখন আমাদের কি কোন একটা চুম্বক বডিকে, ম্যাগনেটিক বডিকে আমরা যদি টাইমের রেসপেক্টে একটা কন্টিনিউয়াস ঘোরাইতে থাকি, তখন সেখানে একটা ইলেকট্রিসিটির ফিল্ড স্ট্রেংথ তৈরি হবে। এইটা কেন ইম্পর্টেন্ট এত জানো? কারণ ম্যাগনেট দিয়ে যখন তুমি এই ইলেকট্রিসিটি তৈরি করতে যাবা, তখন কিন্তু আসলে এই ইলেকট্রোম্যাগনেটিজম এই 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 ইকুয়েশনে হেল্প নিতে হয়। বুঝা গেছে? আর কার্ল অফ বি, এবার যখন আমরা ম্যাগনেটিক ইন্ডাকশনের রোটেশন নিব, তখন আমাদের এই ইলেকট্রিসিটির একটা সেট অফ রেট অফ চেঞ্জ আসবে। বুঝা গেছে? তো 2 নম্বরের জন্য এটাও আসতে পারে যে রাইট ডাউন দা ম্যাক্সওয়েলস ফিল্ড ইকুয়েশন অফ দ্য ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড। বুঝা গেছে? জি স্যার। তাহলে এটা একটু যদি দেখো, where is the electric field be at her? If the charges are moving with velocity u, যদি u এর রেসপেক্টে চার্জটা মুভ করে, the current density is given কত? J equals to rho u। তাহলে ম্যাক্সওয়েলস ফিল্ড ইকুয়েশন আমরা জানি এটা কত, 1 2 নাম্বার থেকে এটা জানি। তাহলে দ্যাট মিন্স B can be expressed as কি? তাহলে B equals to নামলা ক্রস A। কেন বলো তো? কারণ ডাইভারজেন্স অফ কার্ল অফ A মানে কত? 0। তাহলে E equals to আমরা যেটা পাচ্ছি ফাইনালি, গ্রেডিয়েন্ট অফ A মাইনাস ডেল A equals to মাইনাস গ্রেডিয়েন্ট অফ ফাই। তার মানে যেখানে ফাইটা হচ্ছে স্কেলার পটেনশিয়াল। ওই যে তোমাদের ওই যে ফ্লাক্স পড়ছিলা, ইলেকট্রোম্যাগনেটিক ফ্লাক্স। জি স্যার। তাহলে এখানে যেমন 6 and 7 দ্বারা কি বোঝাচ্ছে? বি এবং ই এর রেসপেক্টে ভেক্টর পটেনশিয়াল এ এবং স্কেলার ফাংশন ফাই। তাহলে ইকুয়েশন অফ কন্টিনিউটি কনজারভেশন অফ চার্জ, এটা একটু ইম্পর্টেন্ট, মার্কিং করে রাখো, এটা পড়তে হবে। স্যার ম্যাক্সওয়েলটা কি বললেন, মানে রিটেনে কিভাবে আসতে পারে? এটা তো মানে কোশ্চেনে যদি এটা আইডিয়া দিতেন, যদি রিটেনে প্রুফটা আমাদের নিচে নিচে আসবে, নিচে আসতেছে। ঠিক আছে, এখন এই পর্যন্ত আপাতত যেটা আছে এই পর্যন্ত ম্যাক্সওয়েলস ইকুয়েশনের মানে ইন্ট্রোডাকশনটা বলা হলো। তো এদের কন্টিনিউটি বা কনজারভেশন অফ চার্জ,
এটা কিভাবে আসে, এটা একটা কন্টিনিউটি ইকুয়েশন মেনটেন করে এটা প্রুফ করে। এটা একটু দেখবো, তারপরে আমরা নেক্সটে যেমন ম্যাক্সওয়েলস ইকুয়েশনের প্রুফ আছে, এই যে দেখো, ঠিক আছে? এগুলো কোনটা থেকে ইন্টার ট্রান্সফরমেশনের মাধ্যমে, এই যে 15.3, এটা আমরা দেখবো একটু। এতে এর আগে কন্টিনিউটি বা কনজারভেশন অফ চার্জ, এটা একটু দেখো। তাহলে আমরা ডাইভারজেন্স অফ কার্ল অফ বি, তাহলে এটা দ্বারা কি বুঝো? আমরা কার্ল অফ বি মানে কি জানি? এটা না? ভেক্টর ক্রস গুণন। হ্যাঁ, এই যে এটা মিউ ইন্টু এপসাইলন নট ডেল ই বাই ডেল টি প্লাস জি। যখন এর মধ্যে আমরা ডাইভারজেন্স দিব, এই ডাইভারজেন্সটা ওর ভেতরে ঢুকবে না, অপারেটরটা তো এটা হবে, কারণ এগুলো তো কনস্ট্যান্ট, তাই তো? তাহলে এটা যাকে যখন আমরা ইন্টারচেঞ্জ করে এইভাবে লিখতে পারবো, পারবো কিনা? জি স্যার। তাহলে আমরা জানি ডাইভারজেন্স অফ কার্ল অফ বি মানে কত, ওই যে একটু আগে দেখাচ্ছি, ডাইভারজেন্স অফ কার্ল অফ এ মানে কত, 0। তাহলে এটা যদি 0 হয়, তাহলে আমরা লিখতে পারি এটা ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে আমরা ই মানে কত জানি? ডাইভারজেন্স অফ ই মানে রো বাই এপসাইলন নট। কিসের সাহায্যে? ওই যে ম্যাক্সওয়েলস ইকুয়েশন প্রথমটা, আই পাওয়া যায়। এই যে আমরা এটাকে এভাবে লিখতে পারবো। এখান থেকে এটা কিভাবে আসছে বুঝছো? এটা জি স্যার, মানটা বসাই এক লাইন সিম্পলিফাই করলেই পরে চলে আসবে এটা। হ্যাঁ হ্যাঁ, তাহলে এই ইকুয়েশনটাকে বলা হয় ইকুয়েশন অফ কন্টিনিউটি এন্ড রিপ্রেজেন্ট দ্য লস অফ কনজারভেশন অফ চার্জ ইন দ্য টার্মস অফ ইলেকট্রোম্যাগনেটিক টার্মস। ওকে, স্যার স্যার এখানে ডাইভারজেন্স কে ডিডিটি অপারেটরের ভিতরে ঢুকে দিলে কি কোনো পরিবর্তন আসবে না? না কেন? অপারেটর তো তুমি আগে পিছে করতেই পারো। ডাইভারজেন্স অফ ই মানে কি? ডাইভারজেন্স মানে তো নাবলা, নাবলার সাথে ডট প্রোডাক্ট। নাবলা অফ ডেল ই ডেল টি, প্রথমে টি রেসপেক্টেড ডেরিভেটিভ করে তারপর নাবলার অপারেশন করা হয়েছে। এটা যে কথা, আমি ই কে প্রথমে নাবলার সাথে ডাইভারজেন্স অ্যাড করে তারপর তার রেট অফ চেঞ্জটা বের করাটা একই কথা না? আচ্ছা, অ্যাসোসিয়েটিভ। হ্যাঁ, বুঝা গেছে? ক্লিয়ার কি না? জি স্যার। ওকে, গজ ট্রান্সফরমেশনটা এটা একটু এমনি দেখবা, এটা দরকার নাই, এমনি পরীক্ষার জন্য দরকার নাই, বাট এটা একটু জাস্ট দেখে রাখবা যে একটা ট্রান্সফরমেশন থেকে আরেকটা ট্রান্সফরমেশনে কিভাবে আমরা ট্রান্সফার করি। আমরা একটু আসলটাই চলে আসি, সেটা হচ্ছে এই যে এটা হচ্ছে ম্যাক্সওয়েলস ইকুয়েশন ইন টার্ম। কে চ্যাপ্টার পড়াইছিলেন? বুঝে নেই? লাস্ট ইয়ার কে চ্যাপ্টারটা পড়াইছিলেন লাস্ট ইয়ারে? লাস্ট ইয়ারে পড়াইছিলাম, কিন্তু লাস্টে শত বেশি পড়াইতে পারিনি ওদেরকে, শুধু ওই যে ডিএলএমবার্সিয়ান অপারেশনটা পড়াইছিলাম, আর ম্যাক্সওয়েলস ইকুয়েশনে শুধু 4টা ইকুয়েশন লিখে দিয়েছিলাম। লাস্টের দিকে আসে ওদের সময় পাওয়া যায় নাই, কভার করা যায় না, প্রশ্ন দেওয়া হয়েছিল। তো এটা কিন্তু সহজ একটা চ্যাপ্টার, তোমরা দেখলেই বুঝতে পারবা অত জটিল না। এই জন্য আমি এটা একটু আইডিয়াটা নাও, প্রশ্ন করতেও ইজি হবে, তোমাদের আনসার করতেও ইজি হবে, নাম্বার তোলাটা একটু কমফোর্টেবলি ইজি হবে। আচ্ছা, এটা একটু একজন পড়ো তো, একটু বুঝাই দাও এটা, মানে রিডিং বাই রিডিং পড়ে একটু বুঝাই দাও, গলা ব্যথা করতেছে, বলো। মিঠু কই? মিঠু জয়েন করে নাই? আচ্ছা, বলো, ওই ক্লাসটা কি বুঝতেছো না? হ্যাঁ, স্যার বুঝতেছি তো স্যার। বুঝতেছি, এখানে কি আরো কোনো সাড়া নাই, শব্দ নাই?
তাহলে এইভাবে হলে অনলাইন ক্লাস আর নিব না, যখন খুলে তখন ক্লাস নেবে। শোনো, অনলাইন হোক আর অফলাইন হোক, ক্লাস তো ক্লাসের মতোই মেনটেন করা উচিত, তাই না? আমি এখান থেকে শুধুমাত্র যারা রেসপন্স করে বা আমি তাদের অ্যাটেন্ডেন্সটাই শুধু কনসিডার করব। ওই আমাকে বলবে যে স্যার আমি অনলাইন ক্লাসে তো ছিলাম, তুমি ছিলা কি না ছিলা এটা তো আমার দেখার বিষয় না। তুমি ক্লাসে অ্যাক্টিভ থাকাটা হচ্ছে ইভেন এর মধ্যে অনেকেই আছে আমি জানি যে জয়েন করে মিউট করে দিছে গ্রুপ, এটাও আছে। সো আচ্ছা বাদ দাও। আচ্ছা বলো, এটা একটা একজন পড়ো, রহমত পড়ো একটু। স্যার কি পড়বো স্যার? এগুলো পড়ো না, রিডিং একটু সিরিয়ালি পড়ে যাও, প্রত্যেকে কি আসতেছে আমি ওই জায়গাটা ফোকাস করে বুঝাই দিই। এটা হচ্ছে প্রথমে হেডিং যেটা যে ম্যাক্সওয়েলস ইকুয়েশন ইন টার্মস অফ ইলেকট্রোম্যাগনেটিক পোটেনশিয়ালস এ এন্ড ফাই। তো এ এখানে মানে হচ্ছে একটা ভেক্টর আর আর ফাই মানে একটা স্কেলার কোয়ান্টিটি আমরা কনসিডার করি, ঠিক আছে? তাহলে জি এই স্যার, দুইটা একটা ভেক্টর আর একটা স্কেলারের সাপেক্ষে আমরা ম্যাক্সওয়েলস ইকুয়েশনটা কি করব, প্রেজেন্ট করব। ওকে, তাহলে আমাদের হাতে কন্ডিশন আছে এই চারটা, বলো। এই কন্ডিশন গুলো অলরেডি আমরা জানি, যেটা পূর্ব থেকে পূর্ববর্তী পেজে দেখছি, সেটা হচ্ছে ডাইভারজেন্স অফ ই সমান হচ্ছে পি বাই এপসাইলন নট। রো এটা পি না, আচ্ছা সরি ডেনসিটি। স্যার, তারপর সেকেন্ড কন্ডিশন হচ্ছে ডাইভারজেন্স অফ বি ইকুয়াল টু জিরো। থার্ড কন্ডিশন হচ্ছে কার্ল অফ ই ইকুয়াল টু মাইনাস ডেল বি বাই ডেল টি। বিটা হচ্ছে একটা ভেক্টর, এবং কার্ল আচ্ছা অফ বি ইকুয়াল তোমাদেরকে টু আর একটা প্রশ্ন খাতা থাকলে লিখে নাও, এটা রিটেনে না দিলে আমি ক্লাস টেস্টে দিব, আর একটা হচ্ছে ভাইভাতে থাকলে আমি থাকলে তো জিজ্ঞেস করবে, আর যদি নাও থাকে দেখবে এক্সপার্টরা এটা জিজ্ঞেস করতে পারে। এই চারটা ইকুয়েশনের ফিজিক্যাল মিনিং ডেসক্রাইব করাটা জেনে রাখবা, এটা দ্বারা কি বোঝায় ফিজিক্যাল মিনিং। এটা দরকার নেট থেকে বা ইউটিউব থেকে যেখান থেকে হোক এটা দেখে নিবা, ঠিক আছে? ফিজিক্যাল সিগনিফিকেন্স অর ফিজিক্যাল মিনিং অফ দা ম্যাক্সওয়েলস ফিল্ড ইকুয়েশন, এটা দিয়ে সার্চ দিবা, পেয়ে যাবে। ক্লিয়ার? ওকে, বলো 2 নাম্বার এখান থেকে বলো। স্যার, 4 নাম্বারটার ফিজিক্যাল মিনিংটা একটু আপনি বলে দিবেন? 4 নম্বরে এটা কি বোঝায়, কার্ল অফ বি মানে ম্যাগনেটিক ইন্ডাকশনের এটা কি, আমার রোটেশন যখন কনসিডার করব তখন আমরা এই এটা কিভাবে পাবো, এটা রোটেশনটা কিভাবে পাবো বা রোটেশনটা তারা কি বোঝায়, এটা বোঝায় যে ইলেকট্রোম্যাগনেটিক সরি ম্যাগনেটিক যে বিষয়টা আছে এটাকে আমরা টাইমের রেসপেক্টে কনসিডার করব, এবং এটা যখন কি কোন একটা এক্সিস এর সাপেক্ষে রোটেশন করবে, যেমন আমরা এটা যদি এক্স অ্যাক্সিস বরাবর মুভ করে তাহলে রোটেশনটা হবে আমরা ওয়াই অ্যাক্সিস বরাবর কনসিডার করলাম। তাহলে যেহেতু ওয়াই অ্যাক্সিস বরাবর কনসিডার করছি এই জন্য এটা যে এখানে আসবে। তুমি যদি জেড অ্যাক্সিস এর সাপেক্ষে রোটেশন করাও তখন এটা আমাদের আসবে কি কে। তার মানে হচ্ছে পার্টিকেলটাকে আমরা ইলেকট্রিসিটিটাকে যখন আমরা টাইমের রেসপেক্টে রেট অফ চেঞ্জটা কনসিডার করব ইউজিং দ্য পারমিটিভিটি এন্ড পারমিটিবিলিটি, তখন আমরা তাদের রোটেশনটা ওয়াই অ্যাক্সিস এর সাপেক্ষে রিপ্রেজেন্ট করলে তার এই যে এই ইলেকট্রিসিটির এই রোটেশন ফরমেশন রেট অফ চেঞ্জের পরিবর্তনের কারণে আমরা কোন একটা ম্যাগনেটিক ইন্ডাকশনের রোটেশনটা পেয়ে যাব। বুঝা গেছে? সোজা কথা, ইলেকট্রিক চেঞ্জের কারণে আমরা এই ম্যাগনেটিজমের একটা কনসেপ্ট পাবো। যেমন কোন একটা ইলেকট্রিসিটির বডিকে বা টার্মসকে চার্জকে আমরা যদি এদিক থেকে একটা ঘুরাইতে থাকি তখন আর এর মধ্যে একটা ইলেকট্রিক ফিল্ড তৈরি হয় না। তাহলে এখানে যদি আমার মনে করো এটা যদি ইলেকট্রন থাকে, এখানে যদি কোনো একটা প্রোটন আসে তাহলে এটাকে কি করে ফিল্ডের মধ্যে সে অ্যাট্রাক্ট করবে, তাই তো? তাহলে তখন এখানে একটা ম্যাগনেটিজম প্রপার্টি তৈরি হবে, আকর্ষণ করার একটা ক্ষমতা তৈরি হবে, ঠিক আছে? তখন এই প্রপার্টিসটাই হবে আমাদের এই যে কার্ল অফ বি। বুঝা গেছে? সিট দিলে তো তেল মশলা বেশি হয়ে যায়। হ্যাঁ,
আচ্ছা এটা পড়ো। আমি পড়বো। হ্যাঁ পড়ো। কন্ডিশনের পর থেকে না কন্ডিশন সহ আবার? এখান থেকে ফ্রম টু থেকে। From 2 and 3, the electromagnetic field vectors E and B are expressed as B equal to curl of A and E. মানে বিটাকে এ এবং ই এর কার্লের সাপেক্ষে প্রকাশ করা যাবে আর কি। তো যেখানে কার্ল অফ এ কে ক্যালকুলেট করে যে মানটা পাওয়া যাবে বা যেখান থেকে আসে সেটা ইউজ করা হয়েছে। আর কার্ল অফ ই কে লেখা যায় গ্রেডিয়েন্ট অফ ফাই। এক্সপ্রেস করতেছি আমরা এ রেসপেক্টে কিভাবে, ডেল এ বাই ডেল টি মাইনাস গ্রেডিয়েন্ট অফ ফাই, এটা আমরা একটা এক্সপ্রেশন ধরে নিলাম। ঠিক আছে, এই যে আমরা ই এবং ফাই রেসপেক্টে, এ এবং ফাই রেসপেক্টে চিন্তা করছি না, তাহলে বি কে আমরা লিখতে পারবো কার্ল অফ এ, আর ই কে লিখতে পারবো এটার চেঞ্জের রেসপেক্টে, তাদের রিপ্রেজেন্টেশনটা। এটা কি? হ্যাঁ এটা কি? এই একটা ভেক্টর, কার্ল অফ এ লেখা হয়েছে না, এটা কি? এই একটা আরবিট্রারি আচ্ছা। ভেক্টর আমরা কনসিডার করতেছি, যে আমরা আরবিট্রারিলি যদি কোনো একটা ভেক্টর কনসিডার করি, ওইটাকে আমরা এই ম্যাক্সওয়েলস ইকুয়েশনের মাধ্যমে কিভাবে প্রেজেন্ট করব, বুঝা গেছে? ওকে, এরপর বলো। জি স্যার। আমরা এ কে এবং ফাই কে এই ইকুয়েশন চারটার মধ্যে কি করব, ইম্পোজ করবো এই যে চারটার মধ্যে। তো এখন আমরা তো এ তো আর এ ফাই তো হুট করে ঢুকাইতে পারবো না, আমাদের এখানে ই রেসপেক্ট এটা প্রকাশ করতে হবে, কারণ ই মানে হচ্ছে ডেল এ বাই ডেল টি মাইনাস গ্রেডিয়েন্ট অফ ফাই, আর বি মানে হচ্ছে এখানে কত, কার্ল অফ এ। তাহলে আমি এখান থেকে কি করব, ডাইভারজেন্স অফ ই বের করব, ডাইভারজেন্স অফ বি বের করব, কার্ল অফ ই বের করব, কার্ল অফ বি বের করব, এই এই দুটা ইকুয়েশন থেকে। বুঝা গেছে? বি এখন কার্ল অফ এ, তাহলে আমরা এখন ডাইভারজেন্স অফ ই বের করব, এই যে এটা দেখো। তাহলে এটা যেটা পেলাম, এটা মানে কি দেখো তো, এই প্রথমটা, এই ফিল্ড ইকুয়েশন ম্যাক্সওয়েল ফিল্ড প্রথমটা এ এবং ফাই রেসপেক্টে প্রেজেন্ট হচ্ছে না, আগে ডাইভারজেন্স অফ ইটা কি কার রেসপেক্টে প্রেজেন্ট ছিল, রো এবং ফাই, তাই তো? তাহলে এখন আমরা ইটাকে ডাইভারজেন্স অফ ম্যাক্সওয়েল প্রথম ফিল্ড ইকুয়েশনকে আরবিট্রারি কোন একটা ভেক্টর এবং স্কেলার কোয়ান্টিটির রেসপেক্টে রিপ্রেজেন্ট করলে আমাদের ম্যাক্সওয়েলস ইকুয়েশন আসবে এই যেটা। বুঝা গেছে? পারবা? আচ্ছা এরপর কার্ল অফ বি বের করো কিভাবে? কার্ল অফ বি মানে নিজেই হচ্ছে কি কার্ল অফ এ, তাহলে এর কার্ল এ মানে কত, গ্রেডিয়েন্ট অফ ডাইভারজেন্স অফ এ মাইনাস নাবলা স্কয়ার এ। এরকম একটা প্রুফ তোমরা ভেক্টরে পড়ছিলে প্রথমবার, মনে আছে? এটা একটা ফর্মুলা স্যার। হ্যাঁ এটা তো এটা একটা কি পাইছিলাম, এই যেরকম গ্রেডিয়েন্ট অফ নাবলা ডট এ, এরকম একটা পাইছিল না, মাইনাস নাবলা স্কয়ার এ, এরকম পাইছিল না, প্রুফটা মনে আছে? জি স্যার, এরকম কিছু একটা ছিল স্যার। হ্যাঁ, তো এটাকে আমরা এভাবে জি রিপ্রেজেন্ট স্যার। করলাম, তার মানে ডাইভারজেন্স অফ বি কে ই মানে হচ্ছে এটা পেলাম, আবার এই কার্ল অফ বি মানে এটা পেলাম উইথ রেসপেক্ট টু দ্য ভেক্টর এ, এখানে কোনো ফাই আসবে না। ঠিক আছে, যেহেতু এখানে আচ্ছা, এর যেহেতু গ্রেডিয়েন্ট আসতেছে না, এরপর আমাদের কোন দুইটা বের করা বাকি আছে বলো? এইটা আর এটা বাকি আছে, তাই না? ওগুলো আমরা বের করব। তো এখন এখান থেকে আমাদের একটা মান বের করতে হবে, যে গ্রেডিয়েন্ট অফ ফাই ডাইভারজেন্স অফ এ, এটার মান কত আসতেছে, এই যে এটা বের করলে এই যে এখানে। ক্লিয়ার? এটা একটু দেখাতো, বুঝো কিনা এই পার্টটা, আমি বুঝাবো না। একটু দেখো। স্যার একটু উপরে ইকুয়েশন গুলো দেখালে ভালো হতো। জানি
কি বলছো? স্যার উপরে ইকুয়েশন গুলো আছে যে ওগুলো একটু মানে একটুখানি দেখাইলে ভালো হতো, তাহলে কম্পেয়ার করতে পারতাম। আচ্ছা ঠিক আছে, একটু জুম কমাই ফেলে দাও। দেখা যাচ্ছে? জি স্যার। বলো। পারবা? স্যার পারা যাবে, একটু সময় নিয়ে দেখলে এগুলো উপরের গুলা ইউজ হ্যাঁ করে করা হয়েছে। ওকে, এটা প্রুফ একটা। তাহলে এই ইকুয়েশনটাকে আমরা 13-14 কে বলা যায় ইকুয়েশনস অফ মোশন ফর দ্য ইলেকট্রোম্যাগনেটিক পোটেনশিয়াল এ এন্ড ফাই। এটা পরীক্ষায় আসবে, ক্লাস টেস্ট হোক বা ফাইনাল হোক, এটা আসবে। স্যার ওই লাইনটা স্যার একটু বুঝে দেন স্যার, ওই অ্যান্ডেলসের লাইনটা, হ্যাঁ ডেরিভেশন অ্যান্ডেল যেটা দেখো এটা আসবে নাকি? লাইনটা। কে কথা বলতেছে বলো, জানি। বললেন না এটা আসবে, মানে এটা বলতে ম্যাক্সওয়েলের যে ডেরিভেশনটা আমরা করলাম এটাই তো প্রুফটা করলাম হ্যাঁ যে। হ্যাঁ হ্যাঁ, এই যে এখান থেকে তোমাকে প্রশ্নটা এরকম হবে যে represents the Maxwell's equation in terms of the electromagnetic potential। মনে করো এর জায়গায় অন্য একটা ভেক্টর দিল, মনে করো ভি দিল অথবা এই দিল এবং ফাই দিল, তাহলে তখন তোমাকে এই যে 13-14 পর্যন্ত ইকুয়েশনটা সলভ করতে হবে। ঠিক আছে? স্যার স্যার জি এনডিএস স্যার। এর যে লাইনটা স্যার একটু উপরে স্যার, স্যার এই যে বড় লাইনটা স্যার, গ্রেডিয়েন্ট ডাইভারজেন্স অফ এটা এই লাইনটা স্যার একটু বুঝে দেন স্যার। আমি কি বলছে বলো, এটা না বোঝার তো কিছু নাই, বলো কোথায় বুঝো নাই। স্যার লাইনটা স্যার একটু ব্রিফ করে দেন স্যার। তুমি পড়ো না, আমি হেল্প করব। আমি খালি তোতাবাগের মতো পড়ে গেলাম, তোমরা মুখস্থ করে গেলা, তাহলে তো হবে না। এটাকে এক্সপ্লেন করো না, তুমি এটা করতে আসতেছে, এটার ভ্যালু বের করবা। বুঝাই তো অবশ্যই দিব, না বুঝাইলে অবশ্যই বুঝাই দিব, কিন্তু একটু ট্রাই করো, একটু খুঁজো না এটার ভ্যালুটা কোত্থেকে আসবে আমার। এটা তাহলে ডাইভারজেন্স অফ এর মান আমরা কত জানি, গ্রেডিয়েন্ট অফ ডাইভারজেন্স অফ এর মান এটা জানি না। জি ঠিক আছে, তারপরে এখন আমরা কত জানি, এই যে মিউ নট, যে এই যে দেখো এই যে এখান থেকে গ্রেডিয়েন্ট অফ ডাইভারজেন্স অফ এ, তাহলে ডাইভারজেন্স অফ কোথায়, এটা আমাদের লাগবে, এটা সমান এই যেখানে লেখা হয়েছে। ঠিক আছে, তাহলে এখানে আমরা ওই যে এইগুলো কি ইউজ করো, এটা ইউজ করলে আমরা কত আসে, এটা সরি এটা না, এটা না, সরি সরি, ডাইভারজেন্স অফ এ ডেল ডেল টি অফ কত হবে বলো, এটার মানেটা কি আগে সেটা বলো, অর্থটা। নাবলা ডট এ, তাই তো? জি আচ্ছা, তাহলে মিউ নট এপসাইলন নট, এটা ঠিক আছে। এটার ভিতরে যখন আমি আবার কি দিব, ডাইভারজেন্স দিব, এটার ভেতরে এই যেখানে আরেকটা ডাইভারজেন্স আর কথাটা আসবে না, আর এই যে ডাইভারজেন্সের কারণে, তাহলে তখন ডেল ই বাই ডেল টি, তাহলে ডাইভারজেন্স অফ পি মানে কত পাইছো, এটা না, এই যে এটা জি লেখা স্যার। যায়। জি তারপরে আমরা এই যে এটা পেলাম, এখন এটা মানে কত আমাদের, এটা মানে কি, ডেল এ বাই ডেল টি মানে এটা লিখলাম, এর বাইরে ডেল ডেল টিটাকে এটাকে ভেতরে ঢুকাই, ডিফারেন্সিয়েশন করলাম, এই যে
এরপরে গ্রেডিয়েন্ট অফ ফাই, এই যে গ্রেডিয়েন্ট অফ ফাই ডেল টি, এই অপারেশনটাকে ভেতরে নিয়ে আসলাম, ঠিক আছে? আর বাকিটা রয়ে গেল। এইখান থেকে মিউ নট এপসাইলন নটটার পরিবর্তে আমাদের এই যে 1/-1/c² এটা আসছে ওই যে ই এর ইকুয়েশন থেকে, ওই কি বলে ডেল এম্বার্সিয়ান অপারেটর এখান থেকে। তাহলে এইটা যখন আমরা লিখতে পারতেছি, তাহলে এটা মানে কি আমরা নামপ্লাস স্কয়ার ফাই সমান এটা লিখতে পারবো না, অর নামপ্লাস স্কয়ার ফাই সমান এইভাবে লিখতে পারবো কিনা? এইটুকু মানে কত আমাদের? এইটুকু মানে আমাদের ডাইভারজেন্স অফ এটা না? তাহলে ডাইভারজেন্স অফ ই আমরা সমান কত জানি? এই যে রো বাই বাম পাশে এটা ভ্যালু বের করলাম আর কি, রো বাই এপসাইলন নট। তাহলে এটা লিখতে পারবো আমরা রো বাই এপসাইলন নট। তাহলে এটা যদি ফাই রেসপেক্টে এটা হয়, তাহলে এ রেসপেক্টে এটা হবে না আমাদের নামপ্লাস স্কয়ার এ মাইনাস 1/c² ডেল স্কয়ার এ বাই ডেল টি স্কয়ার মাইনাস গ্রেডিয়েন্ট অফ ডাইভারজেন্স অফ এ প্লাস 1/c²। এটাকে আর এটাকে একটা ব্র্যাকেটে নিয়ে আসলাম কমন নিয়ে। ক্লিয়ার? এটা ইউভি ফরম্যাট আর কি, পারা যাবে? আচ্ছা, এখানে একটা কিছু ক্যালকুলেশন ভিতরে বাদ গেছে, এটা একটু শর্ট করে দেওয়া আছে, এটা একটু দেখলে একটু ঘাটবা, আশা করি পারবা। এখানে খুব কঠিন কিছু না। তাহলে এখানে আমাদের এখন যদি কন্টিনিউটি ইকুয়েশনের আমরা সিম্পলিফাইড ফর্ম নিই, তাহলে এই পার্টটাকে আমরা যদি কি ধরি, এই যে ইকুয়েশন 13, 14 are the coupled equation and those equation become the much simplified if we different divergence of a such that কত, এটাকে যদি আমরা জিরো ধরি, এই অংশটাকে জিরো ধরি, it may be noted that equation 12 specify the curl of a and divergence are still unspecified. So hence one may choose divergence of a according to the 15. এটা রেসপেক্টে যদি কনসিডার করি, the requirement 15 is called the Lorentz condition. এটা খুব ইম্পর্টেন্ট একটা। যখন আমরা এটার ভেতরে কন্ডিশনটাকে জিরো ধরবো, তখন আমাদের এটা লরেন্স কন্ডিশন হয়ে যাবে। কারণ কি, খেয়াল করো, এটা যদি জিরো হয়ে যায় তাহলে এটা পুরোটাই জিরো, ঠিক আছে? তাহলে এটা পুরোটা জিরো হয়ে গেলে নাপলা এই ডেল স্কয়ার, আমরা যদি এটাকে ডেল বলি, ডেল ইনভার্সের এটা অপারেটর ফাই ইকুয়ালস টু কত আসবে আমার? জিরো। তখন এটা আমাদের লরেন্স ট্রান্সফর্ম, এই ল্যাপ্লাস ট্রান্সফর্ম চলে আসবে। ক্লিয়ার? আবার যদি ইকুয়েশন 13, 14 ম্যাক্সওয়েল অ্যাজিউম করি, এই যে নামপ্লাস স্কয়ার অফ এ ডেল ইনভার্সেশন অপারেশন অফ এ স্কয়ার ইকুয়ালস টু মাইনাস মিউ জে, আবার এটা সমান আসবে এটা। তার মানে এই 17, 18 কে আমরা বলবো ডিএল এর ইকুয়েশন ফর ইলেকট্রোম্যাগনেটিক পটেনশিয়াল। এই পর্যন্ত একটু ভালো করে দেখবা, ঠিক আছে? ওই ইকুয়েশন থেকে কোন কোন কন্ডিশনের জন্য এগুলো আসে এগুলো একটু ভালো করে দেখবা। আর এটা দরকার নাই, গসটা যেটা আমরা বাদ দিছি এটা এমনি দরকার নাই, এমনি একটু দেখে রাখবা, এটা নট নেসেসারি। ক্লিয়ার? আচ্ছা, তোমাদেরকে একটু কাজ দিব, সেটা হচ্ছে আজকে আর কিছু করবো না, আজকে ক্লাস এই পর্যন্ত থাকবে। এই কারেন্ট ফোর ভেক্টর, এটা তো তোমরা ফিজিক্স এই রিলেটিভিটিতে পড়ছো, ফোর ভেক্টর ভেলোসিটি পড়ছো না? 4 ভেলোসিটি পড়ছিলাম স্যার। হ্যাঁ, পড়বে। এখানে কারেন্ট ফোর ভেক্টর এটা একটু পড়বা, এটা এমনি জাস্ট বোঝার জন্য, এক্সামের জন্য দরকার নাই, এটা একটু জাস্ট পড়ে আসবা যে এটা কিভাবে আমরা এটা ট্রান্সফার করি। এটা একটু ইম্পর্টেন্ট, এটা তোমরা একটু দেখবা, দরকার আমি নেক্সট ক্লাসে এটা দিয়ে শুরু করবো, বুঝাইতে পারবো। ট্রান্সফরমেশন অফ ইলেকট্রোম্যাগনেটিক পটেনশিয়াল এ এন্ড ফাই, এই যে ফোর ভেক্টর পটেনশিয়ালের রেসপেক্টে আমরা এটাকে কিভাবে রিপ্রেজেন্ট করব। ক্লিয়ার? ওকে, জি স্যার, ঠিক আছে স্যার। কোভেরিয়েন্স অফ ম্যাক্সওয়েলস ফিল্ড ইকুয়েশন ইন টার্মস অফ ফোর ভেক্টরস, এটা একটু দেখবো। আজকে শেষ করে দেন। আজকে শেষ করে দেওয়ার পড়াবো না। ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড টেন্সর, এটা ইম্পর্টেন্ট। তোমরা আগে এখন আমার মতে যেগুলো ইম্পর্টেন্ট লাগতেছে তোমরা মার্কিং করে ফেলো, অনেকগুলা হয়ে গেলে দরকার আমি পরীক্ষার আগে কমাই দিব, কিন্তু এগুলা নোটের মধ্যে তুলে ফেলবা, ঠিক আছে? ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড টেন্সরটা এটা লাগবে, এটা এক্সামের জন্য লাগবে, এই যেটা ইম্পর্টেন্ট, কারণ এটা তোমরা যখন এই যে উপরে মাস্টার্সে গিয়ে যদি অ্যাপ্লাইড নাও, এই তোমার কসমোলজি পড়ো, ওইখানে কিন্তু এটা লাগবে। ওকে,
লরেন্স ট্রান্সফরমেশন অফ ইলেকট্রোম্যাগনেটিক এন্ড ম্যাগনেটিক ফিল্ড। এইটা আপাতত তোমাদের জন্য বাদ দাও। এটা 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 দেখবা, ঠিক আছে? এইটা নোটে তুলবা, লরেন্স ট্রান্সফরমেশন অফ ইলেকট্রিক এন্ড ম্যাগনেটিক ফিল্ড, এটা তুলবা। এটা পরীক্ষার জন্য দেখবা, এই যে কোভেরিয়েন্ট ফ্রম ম্যাক্সওয়েলস ফিল্ড ইকুয়েশন। এই আর তেমন কিছু দরকার নেই, যাও কোভেরিয়েন্ট আর এগুলোর দরকার নেই, শেষ। তাহলে বুঝতে পারছো? এখানে সর্বোচ্চ 5টা কোয়েশ্চেন আমি দিলাম, 5টা থেকে ফুল অ্যাকসেপ্ট কোয়েশ্চেন আসবে। কোনটা কোনটা বলছি মনে আছে? জি মার্কিং স্যার করছো? মনে আছে। জি স্যার। মার্কিং করে রাখো। এই যে 15.8 এটাও একটু দেখো তাহলে, বাস্তব প্রশ্ন যখন আর নাই। আর 15.9 এগুলো সহজ স্যার, এগুলা তোমরা কঠিন মনে করা কিছু নাই। না পারলে আমি তোমাদেরকে হেল্প করবো, ঠিক আছে? দরকার হয় নেক্সট ক্লাসে এটার আগে একটু দেখে রাখবা। যদি না বুঝো আমি তাহলে এটা পড়াবো। আর যদি দেখতেছো যে পারতেছো তাহলে আর এটা স্কিপ করে আমি রিজিড বডিটা পড়াই ফেলবো, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, তোমরা কিছুদিন সময় নাও, আমার মনে হয় কিছুদিন সময় নাও, এটা একটু শেষ করে। এই চ্যাপ্টারটা সহজ তো কি সহজ মনে হয়েছে না কঠিন? সহজ লাগবে কখন জানো? যদি আর কি তুমি না নোট করে তুলে ফেলো। জি স্যার। এখানে হুবহু যা আছে এগুলো নোট করে তুমি তোমার মতো করে এগুলাকে ক্যালকুলেশন গুলো যদি রেডি করো, তাহলে কঠিন লাগবে না, ঠিক আছে? তো তোমাদেরকে আরেকটা কাজ দিব। এইখানে এই বইটা তোমাদেরকে দিছিলাম না, স্যার দেখতে কোয়েশ্চেন পাচ্ছ? কি হুবহু এরকমই আসবে? হ্যাঁ, হুবহু এরকমই আসবে, এখানে কোনো চেঞ্জ কোনো কিছু আসবে না। আচ্ছা, এই বইটা তোমাদেরকে দিছিলাম না, অরুল দাসের এটা? জি স্যার দেখছিলাম। আচ্ছা, এইখান থেকে শুধু চ্যাপ্টার 8টা, দ্য মোশন অফ রিজিড বডিজ, এখান থেকে এটার মানে রিডিংটা একটু পড়ে রাখবা, ঠিক আছে? এই চ্যাপ্টারে পুরাটা বুঝো না বুঝো, কি বুঝলা সেটাও জানার দরকার নাই, কি বুঝলা না সেটাও জানার দরকার নাই, কিন্তু একটু পড়ে রাখবা এটা, ঠিক আছে? আমি নেক্সট দিন এই রিজিড বডিটা পড়াবো। তবে রিজিড বডিটা আজকে যে চ্যাপ্টারটা পড়ালাম এগুলা থেকে একটু কম্পারেটিভলি কঠিন। হ্যাঁ, যে বইটা আমরা কিনছি ওখান থেকে পড়লে ভালো হতো না? বুঝি নাই। বইটা মানে মানে যে বইটা আমরা কিনছি আর কি, সবার কাছে যে বইটা আছে ওখান থেকে পড়ালে বেটার হতো না রিজিড বডিটা? নাও একই কথা, ওইখানে মানে এখান যেটা থেকে আছে এই পুনরায় নোট আমি করতে হয়, শোনো, প্রিন্ট আউট করতে এটা হয়। আমি এখান থেকে পরীক্ষার জন্য পড়াবো না, আমি এটা তোমাদেরকে পড়তে বলছি। এখানে কিছু বেসিক গুলা, এটা হচ্ছে ইন্ডিয়ান একটা বই, ওটা ক্লাস 12 এর অনুযায়ী এটা একটা বই দেওয়া আছে। এখানে এই চ্যাপ্টারটা এখান থেকে পড়লে তুমি বেসিকটা মানে ক্লিয়ার হবা। তো পরীক্ষার জন্য আমি ওই ওই বই থেকে পড়াবো, ঠিক আছে? জি স্যার, ঠিক ধন্যবাদ স্যার। এটা হচ্ছে শুধু বেসিকের জন্য পড়ে রাখবা, এই জন্যই তো বললাম যে বুঝো না বুঝো এটা চ্যাপ্টারটা শুধু পড়ে রাখবা। এগুলার মানে ফিজিক্যাল বিষয়গুলা তুমি এখান থেকে একটু ক্লিয়ার এবং ইজিয়েস্ট ওয়েতে দেওয়া আছে, ঠিক আছে? জি স্যার, ঠিক আছে স্যার। আপনার একটু কষ্ট দিব, সেটা হচ্ছে শর্মা কুমার গুপ্তার বইয়ের ওই রিজিড বডি চ্যাপ্টারে ওটা একটু পিডিএফ করে ফুল চ্যাপ্টার আমাকে একটু পাঠাই রাখে তো, ঠিক আছে? জি স্যার। মানে তোমাদের কিন্তু ক্লাস আর একটা বা দুটা হলে শেষ। তো এর মধ্যে তোমরা কিন্তু, আমি রিকোয়েস্ট করবো সবাইকে রেডি হয়ে যাও। আমি কিন্তু চ্যাপ্টার গুলো একটা গাইডলাইন দিয়ে দিছি, এইভাবে কিন্তু যেমন আজকের চ্যাপ্টার থেকে 20 নাম্বারের প্রশ্ন কমন পাবা, ফুলস অ্যাকসেপ্ট, এবং এটা কম্পারেটিভলি সহজ। এটা রেডি করে ফেলো, নোট করো, নোট করে আজকে এখান রেডি থেকে করে ফেলো। আপনি 5টা প্রশ্ন দিছেন, পরে যেন আবার বাড়াই না দিবেন স্যার, একটু মনে রাখেন কোনটা কোনটা দিছেন, না হলে দেখা গেল বাইরে থেকে আবার আমি এক এখানে এই বইয়ে প্রশ্ন করার সময় যখন এই বই খুলবো আমার মনে থাকবে, আমাদের একটা টেনশন করার দরকার নেই।
জি ঠিক স্যার। আছে? আর ওইটা স্যার আমি তোমাদের কাছ থেকে আরেক- ক্লাস লেকচার কালেক্ট করেই সেগুলো করব, সমস্যা নেই। ঠিক আছে? স্যার এই বইটার পিডিএফ আরেকবার দিয়ে দিলে ভালো হতো স্যার। আচ্ছা, দিয়ে দিব। এই চ্যাপ্টার 15 এটা। ঠিক আছে? আর তোমাদের তাহলে কাজ দিলাম কিন্তু অনেক। সেটা হচ্ছে এইটার নোট করে রেডি করে ফেলো 15। আর ক্লাসে এই চ্যাপ্টার 8, এই চ্যাপ্টার 8টা রিডিং করে রাখবা। আমরা নেক্সট ক্লাসে এই যে চ্যাপ্টার 8, আর নেক্সট ক্লাসে আমরা রিজিড বডিটা শুরু করব, যদি তোমাদের এই চ্যাপ্টারের যেগুলো বাকি আছে প্রবলেম না থাকে। তবে আমি আবার বলতেছি, হাতে করে করবা, প্র্যাকটিস করবা, তাহলে কিন্তু তুমি কোথায় পারতেছো বা পারতেছো না তাহলে বুঝতে পারবা। এমনি কিন্তু চোখ খুলে গেলে মনে হবে যে হ্যাঁ এটা থেকে এটা আসছে, এটা থেকে এটা আসছে, পারবো। করতে গেলে কিন্তু পারবা না, আমি বারবার বলতেছি। ওকে, ঠিক আছে, তাহলে আর কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা বলো। স্যার তাহলে এটা আমি কি তোমাদেরকে বলছেন স্যার? সপ্তাহখানেক সময় দিচ্ছি, বুঝছো? আজকে কি বার? আজকে কয় তারিখ? 16 তারিখ। আমি ধরো 1 সপ্তাহ সময় দিলাম। আগামী 22 তারিখ বা 23 তারিখ পর্যন্ত আর ক্লাস নিব না। 22 বা 23-এর মধ্যে এই চ্যাপ্টারটা রেডি করে ফেলাম। ঠিক আছে? কি বলো, না এর মাঝখানে ক্লাস করতে পারবা? না স্যার, এরপরে নিন স্যার। স্যার আমাদের ভিসি কি স্যার নিয়োগ হয়েছে স্যার? প্রজ্ঞাপন কি জারি হয়েছে নাকি আপনারা কি জানেন? নিয়োগ তো এখন উনি প্রজ্ঞাপন তো পায় না, উনি এখন প্রজ্ঞাপন ছাড়া তো আর উনি জয়েন করতে পারবে না। ওটা তো সেটাই তো স্যার। কালকে হবে, আজকে তো গভর্নমেন্ট হলিডে। স্যার আমরা স্যার আপনাদের সমিতিতে স্যার কোনো ইয়ে আছে কিনা, অনেকে সিলেক্ট হয়েছে আসলে? আমের থেকে এটা আসলে ওইভাবে বলতে পারতেছি না এক্স্যাক্টলি। নিয়োগ হয়েছে বা চয়েস হয়েছে উনি এটা জানি আর কি। কেন বিসি নিয়ে তোমার এত টেনশন লাগতেছে কেন? স্যার ওইটার উপর নির্ভর করে স্যার অফলাইনে ক্লাস হবে না না হবে নির্ভর করছে। অফলাইনে এখন ভিসি নিয়োগ হইলেও মনে করো 15-20 দিনের মধ্যে এটা সবকিছু স্বাভাবিক, হয়তো মিনিমাম 15-20 দিন লাগবে, বুঝছো? সবকিছু প্রজ্ঞাপন হয়ে আসবে, উনি ক্লাস শুরু করতে গেলে সিন্ডিকেট বসাইতে হবে, বুঝছো? আর জরুরি অবস্থার মধ্যে ক্লাস সাসপেন্ড বা পরীক্ষা সাসপেন্ড করছে, এটা তো তোমার জরুরি সিন্ডিকেট দিয়ে দিছে। এখন ক্লাস শুরুটা কি উনি আবার জরুরি সিন্ডিকেট তো মনে হয় দিতে পারবে না, বা দিলেও এটা চালু হইতে হইতে মোটামুটি 15-20 দিন সময় লাগবে। মানে কালকেও যদি উনি জয়েন করে, কথা বুঝতে পারছি? জি তো স্যার। এখন ওনার জয়েনিং নিয়ে তোমার টেনশন না করে, মানে যা পড়া দিচ্ছি এগুলো পড়ে ফেলো, বুঝছো? জি আর কি বলো? স্যার আপনি পড়তে বলছিলেন যে ম্যাক্সওয়েল ইকুয়েশন ইন টার্মস অফ কোভেরিয়েন্স অফ ফোর ভেক্টর, যেটা ইলেকট্রোম্যাগনেটিক ফোর ভেক্টর, এটা কি পড়তে বলছেন? কোনটা? কোভেরিয়েন্স অফ ম্যাক্স ম্যাক্সওয়েল ফিল্ড ইকুয়েশন ইন টার্মস অফ ফোর ভেক্টরস। জি স্যার, এটা কি পড়া লাগবে? এইটা এমনি তুলে রাখবার নোটে, এটা এমনি এক্সামের জন্য দরকার নাই, তুলে রাখো। আচ্ছা। তারপর আমি শোনো, পড়ার একটা সিকোয়েন্স মেনটেন করতে গিয়ে বা পরীক্ষার একটা প্রশ্ন করতে গিয়ে তখন অ্যাডজাস্টমেন্টের উপর এটা ডিপেন্ড করবে। এটা আমি যদি ওইরকম তখন লাগে আমি দিব। তো এই মুহূর্তে আমি বলবো যে এটা দরকার নাই, কারণ ফোর ভেক্টরসটা আমাদের, আমরা সরাসরি এটার মধ্যে কোনো অ্যাক্টিভিটিসে যাচ্ছি না। ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড টেন্সরের উপর এগুলো জোর দাও বেশি। ঠিক আছে? জি স্যার, ঠিক আছে স্যার। আচ্ছা, তাহলে আমি 7 দিন আপাতত তোমাদেরকে একটা কাজ দিলাম, এটা একটু করে রাখবা। ঠিক আছে? ওকে, আর কারো কোনো কোয়েশ্চেন থাকলে বলো। ওকে, থ্যাংক ইউ তাহলে।